প্রত্যেকটা গাড়ি থেকেই কালো পোশাকধারী লোক নামে। এদের ভেতরে একজনকে রেখে বুঝলাম এদের ভেতরে একজনকে দেখে বুঝলাম সেই এদের বস বা লিডার কিছু একটা হবে, কারণ সে বাদে বাকি প্রত্যেকের হাতেই রাইফেল বা বন্দুক ছিল। আমি তাদের দেখে সেই দোতলা থেকে নিচে নেমে 3 নম্বর ভবনটার কারণ সে বাদে বাকি প্রত্যেকের হাতেই রাইফেল বা বন্দুক ছিল। আমি তাদের দেখে সেই দোতলা থেকে নিচে নেমে 3 নম্বর ভবনটার কেচি গেটের পেছনে দাঁড়িয়ে পড়ি, যেন কেউ আমাকে দেখতে না পারে। সেই কেচি গেটের ফাঁক দিয়ে আমি দেখি সেই সুদর্শন দেখতে যুবকটাকে। এই লোকের সৌন্দর্য যতই বর্ণনা করি না কেন তা কমই মনে হবে। কোনো ভাষায় তার পুরুষত্বের আভিজাত্য সৌন্দর্য বর্ণনা সম্ভব নয়। সুঠাম দেহের অধিকারী এই যুবক লম্বায় অনেক। তীক্ষ্ণ চোয়ালের ব্যক্তিটির চুলগুলো ওফ কাট দেয়া। আমার এই লোককে দেখে কেন জানি হৃদয় স্পন্দন বেড়ে গিয়েছিল। এটাই কি তাহলে আমার কৈশোর জীবনের প্রথম প্রেমে পড়লে বুঝি সেই মানুষটাকে দেখলে হৃদয় স্পন্দন বেড়ে যায়। মনে হয় বুঝি তার সামনে গিয়ে দাঁড়িয়ে তার চোখের দিকে তাকিয়ে থাকি। যদিও মানুষ যার প্রেমে পড়ে তার চোখের দিকে সরাসরি তাকাতে পারে না, কিন্তু আমার তো ইচ্ছে করছিল তাকাতে, ইচ্ছে করছিল কাছে গিয়ে তাকে মন ভরে দেখি। সে যাই হোক, আসল কথায় ফিরে আসি। গাড়ি থেকে নেমেই লোকটা আরেকটা লোককে চোখের ইশারায় কি যেন বোঝালো, আর লোকটা কয়েকজন বডিগার্ড নিয়ে টিচার্স রুমের দিকে গেল। এরপরে যা হলো তাতে আমি ভীষণ অবাক হলাম। বডিগার্ডগুলো গিয়ে আমার দাদা ভাই সহ আরো বেশ কয়েকজন বয়স্ক লোক এবং আরো যারা যারা ছিল সবাইকে টেনে হিঁচড়ে বের করে আনে। মুহূর্তে লোকটার প্রতি থাকা সব প্রেম উড়ে যায় আমার। আমি বের হয়ে যেতে নেই সেখানে, কিন্তু পেছন থেকে আসলাম চাচা এসে আমাকে মুখ চেপে ধরে পেছনে নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, মা, ওদিকে যাবেন না, ওনারা অনেক বড় ক্রিমিনাল। আপনি গেলে আপনারাও মাইরে ফেলবো। এরা মানুষ না মা, এরা জানোয়ার। আপনি ওইখানে লুকাইয়ে থাকেন, যা হইতেছে হইতে দেন, নিজের মরণ নিজে ডাইকেন না। আর আপনি মাইয়া মানুষ, ওরা আপনারা ছিঁড়া খাইব। আসলাম চাচার কথাগুলো যেন আমার কানের শির দ্বারা বেয়ে বিদ্যুতের মতো নিচে নামলো, কিন্তু আমি সেই কেচি গেটের ফাঁকা থেকে চোখ সরালাম না। আমার দাদা সহ বাকি লোকেদের কিভাবে হত্যা করা হলো সবটাই দেখলাম। সেদিন আমার কি করা উচিত ছিল আমি বুঝিনি। একটা পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলাম শুধু, আর আমার পাশেই আসলাম চাচা দাঁড়িয়ে দাঁড়িয়ে এক নাগারে সব দোয়া দৌড় পড়ছিল। সেদিনের পর আমি শপথ করেছিলাম নিজের দাদার খুনিকে শাস্তি দিব, তার জন্য নিজেকে প্রস্তুত করব। আমি ওই ব্যক্তিটির নাম এবং তার দেশীয় ঠিকানা বের করি। রাফান ইব্রাহিম মৃধা, ইটালি, ফ্রান্স, সিঙ্গাপুরের বেতাল বাদশাহ। সুপরিচিত মৃধা পরিবারের কুখ্যাত সন্তান, যাকে 6 বছর বয়সেই সিঙ্গাপুরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেখানে থেকে এসে নিজের ক্ষমতা এমনভাবে বিস্তার করে যে সবাই তার নাম শুনলে কেঁপে ওঠে। আমি তার আরো ভালো করে খোঁজ নিতে তার বাড়িতেই ছদ্মবেশ নিয়ে 4 মাস কাজ করি। তার বাড়ির লোকেদের সম্পর্কে খুব ভালো করে জানি। আরো নানা খোঁজ চালাই আমি এই 4টি বছরে। খোঁজ নিয়ে যা জানতে পারি তাতে আবারও নতুন করে প্রেমে পড়ি তার মতো পাপিষ্ঠ পুরুষকেও কেন যেন আমার মনে ধরে যায়। আর দাদার করা ভুলটাও বুঝতে পারি। এখানে দুজনেই পাপী, আর উনি তো ছোট থেকেই পাপিষ্ঠ, তাই ওনার থেকে আমার নিজের দাদার দোষটাই বেশি মনে হয়েছিল। উনি সেদিন পাপিষ্ঠ হলেও নিজের জায়গায় ঠিক ছিলেন, তার জায়গায় আমি হলেও হয়তো তাই করতাম। তার উপর প্রতিনিয়ত ওনার খোঁজ করাটা আমার নিত্যদিনের কর্ম হয়ে গেছিল। তাই কখন যে সেই সাংঘাতিক ভালোবাসার অবসেশন তৈরি হয়েছিল নিজেই বুঝিনি। সেজন্যই ওনাকে নিজের সামনে আনার জন্য প্ল্যান বানাতে থাকি, কিন্তু কিছুতেই ওনার নাগাল পাচ্ছিলাম না। সবকিছু ভেবে একদিন উপন্যাস লিখতে শুরু করি। আমার টার্গেটই ছিল এমন একটা উপন্যাস লেখা যেটাই উনি উত্ত্যক্ত ও বিরক্ত হন, সাথে সাথে খুব রেগেও যান। তাই আমি ওনাকে সেভাবে উত্ত্যক্ত ও রাগান্বিত করতে যত সব আজগুবি টাইপের রোম্যান্স, মারামারি, কাটাকাটি ও আজগুবি কাহিনী বানাতে শুরু করি। আর এখন আমি আমার কাজে সফল হয়েছি। রাফান ইব্রাহিম মৃধা এখন আমার কাছেই। নিজের চিন্তার বেড়াচাল ভেঙে
বেরিয়ে বাঁকা হাসে তারা। চেয়ার থেকে মাথা তুলে আবার আশেপাশে তাকায়, আবার দুর্বল গলায় বলে উঠছে, মিস্টার ক্রিমিনাল, লজ্জা করেন আপনার? এভাবে একটা মেয়েকে বসিয়ে রেখেছেন বেঁধে, খেতে অবধি দেননি। বদনাম হবে না আপনার? বদনাম তো এবার হবে তোমার, সোনামণি। ঠাস করে দরজা খুলে গিয়ে নিভু নিভু হলুদ বাতি জ্বলে ওঠে। চোখের সামনে পরে সেই কাঙ্ক্ষিত চেহারার ব্যক্তিটি, যে এখন বাঁকা হেসে তারার দিকে তাকিয়ে আছে। বাড়ি পা ফেলে ধীর পায়ে তারার দিকে এগিয়ে আসে রাফান। নিজের বদনামের জন্য প্রস্তুত তো? এক রাত তোমায় আটকে রাখলাম, কাল সকালেই নিউজ বেরোবে, বড় করে হেডলাইন হবে, মাফিয়া কিং রাফান ইব্রাহিমের এক রাতের ভোগ হলো নয়নতারা শেখ। ভালো হবে না? বিশেষ করে তোমার সব ফ্যান মানে পাঠিকারা তোমায় ছিঁচি করবে, ফেসবুক পোস্ট করবে সবাই, উপন্যাস লিখতে গিয়ে নিজের বদনাম লিখলো নয়নতারা শেখ। কথাগুলো বলেই রাফান তারার দিকে তাকে কৌতুকের হাসি হাসে। তখন তারা নিজের ভেতর সাহস সঞ্চয় করে বলে, বদনাম তো সেদিনই হয়েছিলাম যেদিন আপনার মতো একজনকে নিয়ে উপন্যাস লিখেছিলাম নিজেকে ঘিরে। বদনাম হওয়ার ভয় আমি পাই না। যদি সেই বদনামে আমার সঙ্গে ভাগীদার আপনিও হন, আমি কবুল করলাম আপনার দেয়া বদনাম। আমি নয়নতারা শেখ আপনার সাথে বদনামে জুড়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী মনে করছি। রাফান তারার কথা শুনে পকেটে হাত ঢুকিয়ে ঘাড় বাঁকিয়ে প্রশস্ত হাসে। সেই হাসি তার ছেলের নাকি তাতে অন্য কোনো অনুভূতি যুক্ত আছে সেটা তারা বুঝল না। সেই হাসি ঠোঁটের কোণে রেখেই রাফান তারাকে বলল, ঠিক আছে, তবে তাই হবে। আজ রাফান ইব্রাহিম মৃধা তোমাকে বদনাম করবে। যেহেতু বদনাম হলেই, তাহলে বদনামি কাজ করতে সমস্যা কোথায়? আর তোমার তো ডার্ক রোমান্স পছন্দ, তাই না? যদিও তোমার লেখা কিছুই ডার্ক রোমান্সের মধ্যে পড়ে না, তাহলে আজ রাতে আমি তোমাকে বদনাম করার সঙ্গে সঙ্গে আরো কিছু শিখিয়ে দেই। সময়টা খুব ভালো করেই কাটবে। রাফান ধীর পায়ে একদম তারার চেয়ারের সামনে এসে দাঁড়িয়ে যায়। কোমরে বাঁকা করে তারার দিকে ঝুঁকে ওর সাথে চোখাচোখি করে। এক হাতে তারার চেয়ারের হাতল ধরে অন্য হাতে তারার গলায় আলতো করে চাপ দিয়ে নিজের চেয়ারের আরো কাছে আনে। এতে তারা কেঁপে উঠছে। তারাকে কাঁপতে দেখে রাফান স্মিত হেসে আজকে সরে বলে, কি হলো, এইটুকুতেই কেঁপে গেলে? উপন্যাসে তো কত কিছুই করেছো আমাকে নিয়ে, এখন সত্যিকারের ফিল পেয়ে কেমন লাগছে? আর একটু ফিল দেই। এই বলে রাফান তারার গালে নিজের নাক একদম হালকা করে ঘষে একদম হালকা ভাবে শুধু নিজের তপ্ত শ্বাসটুকু দিয়ে তারাকে বেসামাল করার চেষ্টা করে। রাফানের প্রথম বেসামাল করা ছোঁয়া আর তপ্ত শ্বাসে তারার অথচ ফুলের কোমল পাপড়ির ন্যায় কাঁপা কাঁপা শুরু করে। বাঁকা হেসে রাফান আরো কোমলভাবে নিজের নাক আর ছোট আলতো ছোঁয়ায় তারার গালে। এরপর নিজে আবার সোজা হয়ে পেছনে ঘুরে গম্ভীর কণ্ঠে বলে, আমার শাড়ি সামলাতে পারো না মেয়ে তুমি, আমায় সামলাবে কি করে? উপন্যাস আর বাস্তব জীবন এক নয়। তোমার কাছে আমি মানুষটা এখনো খুবই অপরিচিত। তুমি আমায় যতটুকু চিনেছো তা নিতান্তই সামান্য। ভুলেও যেন আর কোনোদিনও এসব না দেখি। নিজের কথা শেষ করে রাফান গমগমে পদচিহ্ন ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। আর ওর বেরিয়ে যাওয়ার সাথে সাথে দুজন মহিলা বডিগার্ড এসে তারার হাতের বাঁধন খুলে দিয়ে নম্র স্বরে বলে তাকে বাড়ি ফিরতে হবে। এতে তারার মন থেকে এইটুকুনো নিশ্চিত হয় যে রাফান ওর কোনো ক্ষতি করবে না। আর যাই হোক, তার মানে ওর কাছে এখনো সুযোগ আছে রাফানকে কাছে পাওয়ার। আর সেই সুযোগ তারা কাছে লাগাবেই। জাহাঙ্গীরনগর ভার্সিটির মূল গেটের সামনে এসে মহিলা বডিগার্ডসরা তারাকে দিয়ে চলে যায়। তারা ভেতরে ঢুকে নিজের বন্ধ করে রাখা ফোন অন করে। দেখে আলপনা, মাহা আর বাণীর মোট 35টা কল এসেছে, কিন্তু এতে তারা কোনো হেলদো দেখা যায় না। ফোনটা আবারও প্যান্টের পকেটে ঢুকে ধীরে ধীরে হাঁটতে শুরু করে। ডরমিটরিতে নিজের রুমটায় গিয়ে দরজায় কড়া নাড়তে ঠাস করে দরজাটা খুলে দাঁড়ায় তিনজনেরই চেহারা ছিল কিছুটা রাগী ভাব, কিছুটা চিন্তা। তারাকে দেখে তিনজন আরো আশ্চর্য হয়ে যায়। আলপনা তো চেঁচিয়ে উঠে উদ্বিগ্ন হয়ে, একে নয়ন, একে অবস্থা হয়েছে তোর? এমন হলো কি করে? কোথায় ছিলি? তারা আলপনার কথায় মেজাজ দেখিয়ে বলে, আগে ভেতরে ঢুকতে তো দিবি। তিনজনে সরে তারাকে ভেতরে ঢোকার জন্য জায়গা দেয়।
তারার গালে ঠোঁটে ক্ষত চিহ্ন, চেহারা চুলের এলোমেলো অবস্থা, এই যেগুলো দেখে যে কারোর মনে খারাপ ধারণা বা চিন্তা আসতে পারে। ওদেরও তারাকে এভাবে দেখে ভয় হচ্ছে যে তারা কোনো বিপদে পড়েছিল না তো। তারা ওদের মমের ভয় বুঝতে পেরে নিজের পেটে বসে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোরা যা ভাবছিস সেরকম কিছু হয়নি। আমি সম্পূর্ণ ঠিক আছি। আমাকে কেউ কিছু করেনি। মাহা রেগে বোম হয়ে তারার কথার উপরে বলে, কিছু হয়নি তো চেহারার এই অবস্থা কেন? একবার দেখেছিস নিজেকে আয়নায়? তুই গেলি ফাংশনে, সেখান থেকে এই হাল হলো কি করে? আর ফোনিতা করে বলছিস সব ঠিক আছে। তারা মাহার কথার হাত দিয়ে থামিয়ে কিছু বলতে নিবে, কিন্তু ঠোঁটের ব্যথায় ভালো মতো কিছুই বলতে পারছে না। লাগছে আলপনা তো তারাকে দেখে সে কখন থেকে কেঁদেই চলেছে। বানি তাড়াহুড়ো করে আইস ব্যাগ নিয়ে আসে তারার জন্য, এনে সেগুলো তারার গালে লাগাতে লাগাতে বলে, তুই বল না দোস্ত, কি হয়েছে? তুই খুলে বল, আমি ফাহাদকে বলবো। দেখিস তোকে যে বা যারা ডিস্টার্ব করে চেষ্টা করেছে সবাইকে পিটিয়ে আদমরা করবে। কি? তারা বানির কথায় ওর দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলে, পাগল হয়েছিস? ফাহাদ ভাইকে এই ব্যাপারে জানানোর দরকার নেই। আর আজকে আমার সাথে সাধারণ কোনো মানুষের দেখা হয়নি। আমার সাথে আজকে রাফান ইব্রাহিম মৃধার দেখা হয়েছিল। আমি এতক্ষণ তার কাছেই ছিলাম। তারার কথায় তিনজনেরই পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনজনই চোয়াল ঝুলিয়ে একসঙ্গে বলে উঠল, কি? কি? শ্শ্, চুপ, আস্তে কথা বল। মাফিয়া কিং রাফান ইব্রাহিম মৃধা বাংলাদেশে এসেছে। উনি তোর সাথে এসব করেছে। ইয়া আল্লাহ, আল্লাহ, এটা কেন হলো? আমি বারবার তোকে নিষেধ করেছিলাম এরকমটা করিস না। শুনিসনি আমার কথা? এখন কি করবি? আলপনা তারার কথায় গলার আওয়াজ নিচু করে অবাক হয়ে বলে। তারা ওদের কথা এবার বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে বেড থেকে উঠে দাঁড়িয়ে রাগ দেখিয়ে বলে, আমাকে বলতে তো দিবি কি কি হয়েছিল। আমাকে কেউ কোনো ক্ষতি করেনি রে বাপ। এরপর তারা ওদের তিনজনকে সব খোলামেলা ভাবে বলল কি করে কি হয়েছিল। সব শুনে তিনজনই থাপ্পাস করে বেডে বসেই রইল। শক্টের চোটে তিনজনেই কি বলবে বুঝে উঠতে পারছে না। হা করে থেকে মাহা তারাকে বলে, দোস্ত, থাপ্পড়গুলো কি খুব জোরে দিয়েছিল? তারা মাহার কথায় মুখ বেঁকিয়ে নকল হাসি হেসে বলল, না রে, আরাম লেগেছিল আমার। ক্রাশের প্রথম ছোঁয়া, আর আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তখন ওদের কথার মাঝে বাণী বলে উঠছে, তোরা পড়ে আছিস থাপ্পড় নিয়ে, আর আমি পড়ে আছি ওই বেটার লুক নিয়ে। না জানি কত হ্যান্ডসাম, শেষে যা বললো তাতে তো আমি ফিদা। উফ, ফাহাদ না থাকলে আমি লাইন মারতাম ওই সাইকো বেটা। সরি দোস্ত। বাণী তারা চোখ রাঙানিতে আর নিজের কথা শেষ করতে পারল না। তখনই নিজের মুখে তালা লাগাতেই হলো। খোলা আকাশের নিচে ডিবানে বসে চাঁদের ম্লান আলোর ছোঁয়ায় স্নান করে উন্মুক্ত গায়ে বসে আছে একজন সুপুরুষ। পরনে গে সুইট প্যান্ট ছাড়া আর কিছুই নেই। হাতে সেই কাছের পুরনো বাঁশিখানা, যেটাই সে মুখ দিয়ে সুমধুর সুর বাজাচ্ছে। তার বেগুনি ঠোঁটের স্পর্শ আর বাতাসে সেই বাঁশি তার প্রকৃত কর্ম পালন করছে। বাতাসে ধ্বনি হচ্ছে সেই সুমধুর সুর, যেই সুরে আছে অন্যরকম উন্মাদনা, যেই সুর শুনলে দুঃখে ভারাক্রান্ত মানুষ খুঁজে পায়, যেই সুরে মানুষ মন ভোলানো আকতি শুনতে পায়, যেই সুরে অজানা গান বনে মন সেই সুর বাজাতে বাজাতেই চোখ বন্ধ করে অন্য দুনিয়ায় হারিয়ে আছে রাফান ইব্রাহিম মৃধা। রাফান যখন তার বাঁশিতে সুর তুলতে ব্যস্ত, তখন পেছন থেকে নিখিল এসে দাঁড়ায়। দুই কানে দুটো তুলো গুজে এসে রাফানের পেছনে দাঁড়িয়ে ডাক দিবে কিনা চিন্তায় পড়ে যায়। নিখিলের কানে তুলো গোজার কারণ হলো সে বাইরে থেকে এই সুর কিছুটা শুনে বুঝতে পেরে গেছে এটা কোন সুর। রাফান ইব্রাহিম মৃধার এই সুর কোনো সাধারণ সুর না। এই সুর এক প্রকার হিপনোটাইজিং সুর।
কোনো মানুষ যদি এই সুর দীর্ঘক্ষণ শোনে তো সে ঘুমিয়ে পড়তে পারে কিংবা 2-3 ঘন্টার জন্য মাতাল হয়ে যেতে পারে। শুধুমাত্র যে বাজাচ্ছে সে ছাড়া অন্য সবার জন্য এই সুর অস্ত্রের মতো কাজ করে। 7-5 ভেবে চিনতে নিখিল ভাবে সে ডাক দেবে রাফানকে। যে ভাবনা সেই কাজ। রাফান বাঁশি বাজাচ্ছিল বলে নিখিল একটু জোরেই ডেকে উঠছে। ভাই। রাফান নিখিলের গলা শুনতে পায়, কিন্তু সঙ্গে সঙ্গে বাঁশি বাজানো বন্ধ না করে বরং পুরো সুরটা শেষ করে ছোচের কাছ থেকে বাঁশি নামায়। খার সামান্য বাকি গম্ভীর কণ্ঠে বলে, বল, কি বলতে চাস? রাফানের অনুমতি পেয়ে নিখিল আমতা করে নিজের কথা বলে। না মানে ভাই, আপনার বাবা খোঁজ পেয়ে গেছেন আপনি বাংলাদেশে আসছেন। তিনি আমাকে বারবার ফোন করে আপনাকে বাড়ি ফিরতে বলছেন। আপনি কি যাবেন? আপনার দাদি আর মাও নাকি আপনাকে দেখার জন্য ছটফট করছেন, তাই জিজ্ঞেস করতে এসেছিলাম আর কি। নিখিলের কথায় রাফান নিজের মাথা ডানে বামে ঘুরিয়ে ঘাড়ের হাজি ফুটিয়ে মুখ দিয়ে বোধক শব্দ করে বলে, এত জ্বালায় আর পারি না। কেউ শান্তি নামক জিনিসটা আমায় দিতে চায় না। সবাইকে বলে দে আমি এখন যাব না ওই বাড়িতে। যখন সময় হবে তখনই যাব। নাউলির সামিনের দিকে তাকিয়ে দর্জনী আর মাধ্যমা আঙুল দিয়ে 2 বার ইশারা করে নিখিলকে চলে যেতে বলে রাফান। নিখিল চলে গেলে পকেট থেকে সিগারেট আর দিয়াশলাই বের করে ঠোঁটে সিগারেট রেখেই দিয়াশলাই দিয়ে সিগারেটটি জ্বালিয়ে ফু দিয়ে আকাশে ধোঁয়া ওড়ায়। বাম হাতে তর্জনী আর মাধ্যমা আঙুলের মাঝে সিগারেট নিয়ে গুনগুন করে গান ধরে, কিন্তু স্পষ্টভাবে গায় না আর গুনগুন করে না। রাফান উল্টো তার ছোচে খেলা করে এক ধরনের রহস্যময় বাঁকা হাসি। বাঁকা হেসে রাফান নিজেকেই মনে মনে বলে, মনে আছে রে সেই দিনের কথা? ফ্রান্সের NR কোম্পানি নিজের অফিসের কেবিনে পায়ের উপর পা তুলে টেবিলের উপর ডান হাতের কুনোই রেখে বসে আছে রাফান ইব্রাহিম মৃধা। হাতের তর্জনী আর বৃদ্ধা আঙুল দ্বারা বারবার কপাল ঘষে কিছু একটা চিন্তা করছে সে। তখন কেবিনের গ্লাসের দরজায় টোকা পড়ে, আওয়াজ পড়ে। রাফান আগের মতোই থেকে চোখ বন্ধ করে জোরে চেঁচিয়ে ঢোকার অনুমতি প্রদান করে। কাম ইন। রাফানের অনুমতি পাওয়া মাত্র নিখিল আর কবির একসঙ্গে হাতে দুটো কালো মলাটের বই নিয়ে ঢোকে। রাফানকে চোখ বন্ধ করে থাকতে দেখে দুজনকে কুনুই দিয়ে গোতাগুতি করতে থাকা ডাকার জন্য শেষমেশ কবিরই প্রথম উক্তিটি করে। বস, একটা বই বের হয়েছে। বই বের হয়েছে কথাটি ঠিক বোধগম্য হলো না রাফানের কাছে। শিউ কুচকিয়ে ওদের দিকে ঘুরে তাকাতেই কবির চোখ গিলে আবার বলল, বই মানে আপনাকে নিয়ে বই বের হয়েছে বস। কবির কথা শুনে রাফান প্রচুর আশ্চর্য হলো। এ কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আশ্চর্য হওয়ার কারণে রাফানের কপালে আরো বেশি কুচকে গেল, সাথে ছোট বাঘ সৃষ্টি হলো। তখন নিখিল একটু গলা খাকারি দিয়ে প্রস্তুত হয়ে বলল, জি ভাই, কবি ঠিকই বলেছে। আপনাকে নায়ক বানিয়েছে বাংলাদেশের একজন ইয়াং লেখিকা, কি যেন নাম, ও হ্যাঁ, নয়নতারা শেখ। সে আপনাকে নিয়ে উপন্যাস লিখেছেন, তাও ডার্ক রোমান্স বুক। সেখানে আপনার অনেক তথ্যই দেয়া আছে। প্লাস নিখিল আর বলতে পারলো না। শেষ চুকু বলতে গিয়ে ঝোঁক গিলে নিল। নিখিলের থেমে যাওয়াতে রাফান প্রচুর বিরক্ত হয়ে রাম ধমকানি লাগায়। ক্লাস কি হলো বল? রাফানের ধমকে নিখিল চোখ বন্ধ করে গড়গড় করে সব কথা উগলে দেয়। প্লাস সেখানে আপনার অনেক রোমান্টিক মোমেন্টও আছে, সাথে সেখানে স্যাড এন্ডিং দেয়া আছে, যেখানে লেখা হয়েছে আপনি সহ আপনার স্ত্রী ও বাচ্চা মারা যান। হোয়াট? রাফান অবাকের চোটে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। কবির তখন খাঁচামাচু করে মুখ করে বলে, ভাই আমাকেও শেষে মেরে দিয়েছে, কষ্ট পাবেন না। ওদের থেকে এসব শোনার পর রাফানের রাগ আকাশচুম্বী হয়ে যায়। রাগে নিমিষেই হাত মুষ্টিবদ্ধ হয়ে শিরা উপশিরা ফুলতে শুরু করে। কাপড়ের রাগগুলো ফুলে ফেপে উঠে। চোয়াল শক্ত করে রাফান পুনরায় একইভাবে পূর্বের মতো চেয়ারে বসে পড়ে। চোখ বন্ধ করে বলে, বইটা টেবিলের উপর রেখে যা। রাফানের কথা অনুযায়ী নিখিল আর কবির ওদের হাতের একটা বই টেবিলের উপর রেখে দিয়ে কোনো রকমে পালিয়ে যায় রাফানের কেবিন থেকে। আধ ঘন্টা যাবত রাফান একইভাবে বসে আছে। একটু পরপর আর চোখে সেই বইটার দিকে তাকাচ্ছে। কি মনে করে বইটা হাতে নিয়ে সেটার কভার পেজটা দেখে ঠোঁট উল্টে বিড়বিড় করে বলে, রক্তিম প্রেম,
নয়নতারা শেখ। বাঁকা হেসে রাফান বইয়ের প্রথম পেজ উল্টে দেখে যেখানে ডার্ক রোমান্স এবং বিভৎসতার জন্য সতর্ক করা আছে, কিন্তু বইতে কোথাও তারার কোনো ছবি নেই। রাফান বইয়ের কাহিনী প্রথম পাতা মানে পৃষ্ঠা 4 থেকেই পড়া শুরু করে। পড়া বলতে এক হাতের ওপর বইটা রেখে শুধু চোখে নাড়াতে থাকে। সেখানে তারার একটা ডায়লগ দেখে রাফান বাঁকা হেসেই বলে, ওয়াও, ইন্টারেস্টিং। সে ডায়লগটা ছিল, ইউ ডোন্ট নো হাউ ডেঞ্জারাস আই অ্যাম। এরপর রাফান ধীরে ধীরে বইয়ের পাতা উল্টাতে শুরু করে। সেখানে রাফানের সবচেয়ে বিরক্তিকর যেটা লাগে সেটা হলো বিবাহিত কাপল হিসেবে এখানে প্রেম প্রথম কাহিনী শুরু হয়। এরপর রাফান যখন ফ্ল্যাশব্যাকে আসে তখন তার বিরক্তিটা চরম রাগে পরিণত হয়। দাঁতে দাঁত পিষে রাফান বলে, আমি কোনো স্টুপিড না যে এক দেখায় কাউকে বিয়ে করে ফেলবো। দিস ইজ জাস্ট রাবিশ। রাগে রাফান বইটা টেবিলে ছুঁড়ে মারতে নিয়েও আবার মারে না। দীর্ঘশ্বাস নিয়ে ধৈর্য যুগে বইটা পুনরায় পড়া শুরু করে। পরের পাতা থেকে এই পুরো বইটা লেখায় রাফানের কিছুটা পছন্দ হয়নি কিছুই। যত পড়েছে তত যেন রাগে চোখ লাল হয়ে যাচ্ছে। রোমান্টিক সিনগুলো তো রাফানের মাথা আগুন ধরিয়ে দিচ্ছিল। এইভাবে এসে ঠিক তারার ফ্ল্যাশব্যাক শেষ হতেই রাফান বইটা ছুঁড়ে ফেলে দেয়। দাঁত চিবিয়ে নিজে নিজে বলতে থাকে, আমি এর চেয়ে নোংরা বই আর একটাও দেখিনি আমার জীবনে। ফালতু লেখিকার ফালতু লেখা। আমি থাকতে কোনোদিনও আমার ওয়াইফকে নিজের বেবি বা ফ্যামিলি হারাতে হবে না। আর এই ফাকিং লেডি আমার পুরো গোষ্ঠী উড়িয়ে দিল। ছ্যা। রাফানের রাগ যত সময় যাচ্ছে ততই বাড়ছে। না বইটা পড়তে পারছে না রাখতে পারছে। নিজের মনোযোগ বই থেকে হটানোর জন্য রাফান কম্পিউটারে মনিটরে মনোযোগ দেয় কাজে, কিন্তু চোখ যেন কেন বারবার মেঝেতে পড়ে থাকা সেই কালো পাতার বইয়ের দিকেই চলে যাচ্ছে। নিজের মন আর মস্তিষ্কের যুদ্ধে হার মেনে রাফান বিরক্তি ভরা চেহারা নিয়ে চেয়ার ছেড়ে উঠে সেই বইটা হাতে নিয়ে আবারও বসে পড়া শুরু করলো। এরপর এলো রাফানের সেই 20 জন গুন্ডাকে মারার অংশটুকু, যেটা পড়ে হয়তো কোনো না কোনো দিক দিয়ে রাফানের মনে একটু শান্তি এলো, কিন্তু রাগ কমলো না। বিশেষ করে যখন রাফানের 7 ইঞ্চির লাইনটা আসলো, তখন রাফানের কিছু সময়ের জন্য শিথিল হয়ে থাকা ভ্রুযুগল পুনরায় আরও তীব্রভাবে কুঁচকে গেল। রাফান রাগে নিজেই জোরে জোরে একা কেবিনে ছিঁচিয়ে উঠল, ফর রিয়েল? এই মেয়ে আর কিছু পেল না? ওর খবর আমি নেব। আই উইল কিল হার। আই উইল জাস্ট কিল হার। এরপর রাফানের সেই বিরক্তিকর অনুভূতির সাথেই দীর্ঘশ্বাস ফেলে আবারও পড়তে শুরু করলো। অনেকক্ষণ পর এলো রাফান আর তারার ঝুলাঝুলির অংশ। এবার রাফান নিজের রাগ আর সামলাবে কি করে। 6 ঘন্টা ঝুলিয়ে রাখার অংশটুকু পড়ার সঙ্গে সঙ্গে রাফান রাগে চোয়াল শক্ত করে বইটা একেবারে ছিঁড়েই ফালা ফালা করে ফেলল। চেয়ারে থপ করে বসেই হাত মুষ্টিবদ্ধ করে উঁচু হাতের পিছে নিজের মাথায় জোরে জোরে বাড়ি দিতে দিতে দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ নয়নতারা শেখ। জাস্ট ওয়েট ফর মি। সেখানে বসে থাকতে থাকতেই সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। রাফান কিছু কাজের জন্য বাইরে গিয়েছিল। ততক্ষণে সার্ভেন্ট এসে সেই টুকরো বইয়ের অংশগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছিল। রাফান এসে ডাস্টবিনে বই দেখে মুখে গম্ভীর চেয়ারে বসে হাতে থাকা ফোনে কল লাগালো। কবির, আমার কেবিনে আরেকটা বই দিয়ে যা। 2 মিনিটের মধ্যে কবির এসে রাফানকে আরেকটা রক্তিম প্রেম উপন্যাসের বই দিয়ে চুপচাপ চলে গেল। রাফান বইটা হাতে নিয়ে আবারও পরের অংশ থেকে পড়া শুরু করলো। পড়তে পড়তে যখন সেই কাঙ্ক্ষিত লাইনটা চোখে পড়লো, রাফান ঠিক তার কী রকম ভাবমূর্তি দেখাবে বা দেখানো উচিত সেই লাইনটা পড়ে বুঝলো না। জানো, এই লাইনটা দেখে রাফান বইটা আলতো হাতে টেবিলের উপর রেখে চেয়ার ঘুরিয়ে পেছনে ঘুরে গেল। কপালে হাত থেকে একদম ফুট করে চেঁচিয়ে উঠল, আল্লাহ, কি বান্দি বানাইরা! এই বান্দির কি শরমনি? এই কি নারী জাত? তাও আমি একটা জ্যান্ত মানুষ, কোনো কাল্পনিক কেউ না। মেয়ে, তোর কি হাত কাঁপলো না?
গেল সেই অংশ। এরপর আবারও নিজের মনের সাথে লড়াই করে টেবিল থেকে বইটা নিয়ে পড়তে শুরু করলো। ধীরে ধীরে রাফান বইটি শেষের দিকে এগোতে লাগলো। একদম শেষ প্রান্তের দিকে যখন তারার প্রেগনেন্সির নিউজ পেল তারা আর সবাই মিলে নাচানাচি করলো, তখন রাফানের ভ্রুজোড়া কুচকানো থেকে আবারও শিথিল হয়ে গেল। মনের ভিতর কেমন যেন অজানা ভালো লাগা কাজ করলো যখন তারা নিজেই সেই খবর রাফানকে দিল। রাফান নিজেও হয়তো সে অনুভূতি ধরতে পারেনি। পড়তে পড়তে রাফান চলে এলো 8 মাসের পরের অংশখানিতে, যেখানে প্রথম দিকে রাফানের মনেও অজানা এক শান্তি বিরাজ করেছিল। কেন হচ্ছিল সে নিজেও জানে না। কয়েক মুহূর্তের জন্য রাফান ভুলেই গেল নিখিলের বলা সেই কথাটা, এটা যে একটা অপূর্ণ ভালোবাসার গল্প, সেটা রাফানের মাথা থেকে বেরিয়ে গেল। কিন্তু কপাল কুঁচকে এলো যখন দেখলো সেই অনাথ আশ্রমে হেলিকপ্টার ঢুকছে। রাফান নিজে মনে মনে নিজেকে ভিড় করে ডাকতে লাগলো, রাফান ইব্রাহিম, where are you? Come fast, come fast. কিন্তু তার আগেই তারার ঘাড়ের ইঞ্জিন পুশ করতে রাফান কেমন যেন নীরব পাঠক হয়ে গেল। সে এখন শুধু শেষটা দেখার অপেক্ষায়। শেষ কোথায়? তবে শেষ হলো এই রক্তিম প্রেমের উপাখ্যান, সেটাই তো দেখার পালা এবার। রাফান দেখলো কবির মারা গেল। সবটাই মনে হচ্ছে তার নিজের সামনে ঘটে যাচ্ছে। এ যেন রক্তিম প্রেমের উপাখ্যান নয়, এটা তার ব্যর্থতার উপাখ্যান। এরপর রাফান যখন পরে তারার শরীরে প্রবেশ করানো সেই ভয়ঙ্কর কেমিক্যালের কথা তখন নিজের অজান্তেই তার চোখের কোণে অশ্রুকণার উৎপাত শুরু করে। রাফান জানে ও না কখনো তার পাষাণ হৃদয় গলে যেতে শুরু করেছে বরফের মতন। এরপর যখন তার নিজের হাতে মারা গেল তার নিজ সন্তান, যখন মরা ফুলের পাপড়ির মতো নিস্তেজ হয়ে গেল তার নিজ হাতের উপর, তখন সে একবার নিজের হাতের দিকেই তাকালো। এটা যেন তার কল্পনা, সবটা যেন তার বাস্তব মনে হতে লাগলো। মনে হলো তার নিজের সন্তান সত্যি সত্যি তার হাতের উপর তাকে ছেড়ে চলে গেল। চোখের পানির ধারায় রাফানের গাল ভিজে গেল তার ঘাড়ের পাশে সাদা শার্টের কলার। কিন্তু সে এখনো নিজের ভেতরে আছে না। রাফান ইব্রাহিম মৃধা এখন সেই যুদ্ধের ময়দানে পরাজিত ও রাজার মতো স্ত্রী সন্তান আগলে ধরে আছে। তার প্রতিটি আকুতি মিনতি যেন রাফানের বুকটাকে হাজারো হাজারো ছিদ্রই ক্ষতবিক্ষত করে দিচ্ছে। হাজারটা গুলিতে যেভাবে ঝাঁঝরা হয়ে যায় মানুষের দেহ, ঠিক সেই রকমের ভাবে রাফান ইব্রাহিমের হৃদয় বুক ছিঁড়ে হাহাকার নিংড়ে বের হয়ে যেতে চাইছে, কিন্তু পারছে না। রাফানের নিজের হাতে সে যখন তারাকে হত্যা করলো, না হত্যা করেনি, মুক্তি দিল, তখন রাফানের কলিজা মনে হলো কেউ যেন টেনে ছিঁড়ে দিল। মনে হলো রাফানের শরীরটাকে কেউ যেন চুকচুক করে দিল। নিজের আহাজারি কান্নাগুলো পড়ে সে যেন মনে মনে সেই একই আহাজারি আওড়াতে লাগলো। সেই জোড়া কৃষ্ণচূড়া গাছের নিচে দাফন করা 3টি লাশ যেন তার হৃদয়ের গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত সব কালগুলোকে কালো রঙে রূপান্তরিত করলো। রাফান শেষ করলো সেই রক্তিম প্রেমের গল্প। এই গল্প শেষ করার পর কয়েক মুহূর্ত রাফান খুব নীরব, চুপচাপ, একদম নিস্তব্ধ হয়ে বসে রইল। তার চোখে অশ্রুধারাও বন্ধ হয়ে গেছে। এখন চোখ উপচে গাল বেয়ে, এখন আর পানি পড়ছে না। এখন আর মনে হচ্ছে না কেউ তাকে শেষ করে দিচ্ছে, কারণ সে শেষ হয়ে গেছে। রাফান ইব্রাহিম মৃধা মন থেকে পুরোপুরি শেষ হয়ে গেছে। চরস করে কাছে টেবিলের সব কিছু ভেঙে গুড়িয়ে গেল। টেবিল সহ সেখানে রাখা কম্পিউটার, বোঝ, কাচের ফুলদানি সব ভেঙে পড়ে গেল। রাফানের হাত থেকে ফোয়ারার মতো রক্ত ঝরতে লাগলো, কিন্তু চোখ তার শিথিল, একদম ছাঞ্চা। সেই ভেঙে পড়া থাকা কাছের চুকচুকগুলো মধ্যে থেকেই রাফান সেই রক্তিম প্রেম নামক বইটা তুলল। বই হাতে করে একদম হাঁটাচলা করা মূর্তির মতো বের হয়ে গেল ক্যাবিন থেকে। কবির আর নিখিল রাফানকে দেখে কিছু বলতে চাইলে রাফানের দৃষ্টি স্থির তাদেরকে বাধা দিল কিছু বলা থেকে। সেই বইটা নিয়ে রাফান তার পার্সোনাল লিফটে করে টপ ফ্লোরে চলে গেল। টপ ফ্লোরে লিফট থামাতেই রাফান লিফট থেকে নেমে রুফটপে রাখা ডিভানে বসলো। সেই নড়াচড়া করতে পারা অনুভূতিহীন রোবটের মতো স্থির হয়ে দৃষ্টিতে তাকিয়ে থেকে বইটা ছিঁড়ে টুকরো করে মাটিতে ফেলে দিল। রাফানের মনে হলো সে এই বইটা ছিঁড়ে ফেলার সঙ্গে সঙ্গে নিজের হাজারো অনুভূতি ছিঁড়ে ফেলে দিল।
আর তার স্থির চক্ষু পল্লব জোড়া বন্ধ হয়ে দীর্ঘশ্বাস নিয়ে সেই শ্বাসের সঙ্গে বেরিয়ে এলো গগন কাঁপানো চিৎকার। নয়নতারা শেখ, আমি তোমায় কতখানি সাফার করাবো তুমি ভাবতেও পারছো না। আমি কি করব তুমি শুধু দেখবে, তুমি শুধু কাঁদবে নয়নতারা শেখ। আমি আমি রাফান ইব্রাহিম মৃধা, আমি রাফান ইব্রাহিম মৃধা নিজে তোমার সেই অশ্রুকণা গুনব, কথা দিলাম। রাফানের চিৎকার বারংবার আকাশে বাতাসে প্রতিধ্বনি হয়ে আবারও ফিরে এলো তার নিজের কানে। নিজের চিৎকার থামিয়ে রাফান প্যান্টের পকেট থেকে দেশলাই বের করে সেই বইয়ে আগুন ধরিয়ে দিল। এরপর নিজে ছোচে একটা সিগারেট রেখে তাতে আগুন ধরানোর জন্য আগুন জ্বালালো ঠিকই, কিন্তু সেই দেশলাই সিগারেটে না ধরিয়ে নিজের রক্তাক্ত হাতে ধরে রেখেই আগুনের শিখা বন্ধ হওয়ার শেষ অবধি তাকিয়ে রইল। আগুনের শিখা বন্ধ হয়ে গেল, আবার আরেকটা দেশলাই এর মোচা কাছে জ্বালিয়ে সিগারেটে আগুন ধরালো। ফু দিয়ে ওড়ানো ধোঁয়ার দিকে তাকিয়ে ছোট থেকে সিগারেট নামিয়ে সেটা হাতে রেখেই অন্তরের গভীর থেকে ভারী গলায় গান গাইতে শুরু করলাম। আর গাইল না, থেমে গেল রাফানের গলার স্বর। কিন্তু সেই দিনের পর রাফান এক সপ্তাহ কেমন যেন উন্মাদ হয়ে থাকলো। অফিসে অবধি গেল না, নিজের ঘরের চার দেয়ালে নিজেকে বন্দি করে বোতলের পর বোতল মদ, সিগারেটের পর সিগারেট শেষ করলো। নিখিল আর কবি রাফানের এই অবস্থায় ওকে সামলাতে পারলো না। শেষ দিনগুলোর দীর্ঘ কল্পনা শেষ করলো রাফান। হাতে থাকা সিগারেটটা মাটিতে ফেলে দিয়ে পাদে পিষে চোখে অগ্নি ধারণ করে বলল, নয়নতারা শেখ, আমি তোমার অশ্রু গুনতে এসেছি এখানে, তৈরি থেকো। না তুমি আমার থেকে ছাড় পাবে, আর না আমার সাথে বেয়াদবি করার ক্ষমা। তোমার ওই বেয়াদবি মার্কা বই আমি যতবার সামনে দেখব ততবার ছিড়ব, ততবার পোড়াবো। সাথে তোমার সারা জীবনটাকেই আমি আমার জীবনের যন্ত্রণার সঙ্গে বেঁধে দেব, আই সোয়ার। আজ নিয়ে প্রায় 4 দিন হলেও নয়নতারার কাছে রাফানের কোনো খোঁজ নেই। না দেখা হয়েছে, না কোনো কথা হয়েছে। নয়নতারাও নিজের মনে মনে ঝক কাটছে। কি করে আবার সে রাফানকে সামনে পাবে, কি করে ওকে নিজের করবে। আজকে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে একজন শিক্ষক মারা যাওয়ার কারণে শোক সভার বিশেষ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শেষে ক্লাস শুরু হবে। মোটামুটি সবাই কালো রঙের পোশাক পরে এসেছে, কিন্তু কিন্তু সবার মাঝখানে নয়নতারা পরেছে লাল গোলাপ রঙের চুড়িদার আলগোছে ছেড়ে রেখে বুকে ওড়না জড়িয়ে নিয়ে শালীনভাবেই পরেছে সে পোশাক। কিন্তু আজ একটা শোক অনুষ্ঠান হিসেবে তা বড্ড বিমানন লাগছে সকলের কাছে। আলপনা, মাহা আর বাণী তারাকে এই পোশাকে দেখে কপাল কুঁচকে তাকায়। আলপনা তারার উপর খানিক রাগ পিছিয়ে বলে, আজ শোক অনুষ্ঠানে কি পরলি এটা? এমনিতে তো কালো পরিস, ট্রেনের হিসেবেও কালো রং থেকে বের করা যায় না তোকে, আজই এটা কেন পরতে হলো? আলপনার কথা তারা রেগে গেল না, উল্টো নিজের চুলগুলো ঠিকঠাক করে স্ফীত হেসে বললাম, তোদের কাছে এটা শোক দিবস, আমার কাছে তো আনন্দের। এই বেটা আমার প্রথম ভার্সিটির ক্লাসেই আমার দিকে নোংরা নজর দিয়েছিল, বুইরা ভাম একটা। তো ও মরলে আমার কেন কষ্ট হবে? তোর মনে নেই সেদিন কিভাবে ওই লোকটা আমার উপর কুটুক্তি করেছিল আর বাজে ভাবে তাকিয়েছিল? তারার কথার পাশে তখন মাহা বলল, তা না হয় মানলাম দোস্ত, কিন্তু দেখ সবাই তোর দিকে কিভাবে তাকিয়ে আছে। তারা মার কথা আশেপাশে তাকে মুখ ভেঙচি কেটে সামনের দিকে হাঁটতে জঞ্চকে আর ভাব নিয়ে পড়ল। তার ব্যবহারে আর কেউ কিছু বলল না। তারা বরাবরের এরকম, যাকে পছন্দ না সে মরে গেল না বেঁচে থাকলো তাতে ওর কোনো কিছু যায় আসে না। তবে হ্যাঁ, একটা ব্যাপার আছে তারার ভেতর, সেটা হলো তারা যাদের ভালোবাসে তাদের কোনোদিনও ক্ষতি করে না কিংবা চায় না। তাদের জন্য নিজের জান লাগিয়ে দিতে পারে বাঁচতে, তবুও তাদের গায়ে একটা আঁচড় দিতে রাজি নয়। এছাড়া তারার সবচেয়ে সফট কর্নার হলো রাফান ইব্রাহিম মৃধা। পুরো দুনিয়ার সামনে নিজেকে যতই সাহসী প্রমাণ করুক, ওই একটা মানুষের কাছে জন্য তারার মনে সাহস থাকে না, কেমন যেন হয়ে যায়। নিজেকে সাহসী দেখাতে চাইলো, যতটা দেখাতে চায় ততটা পারে না। আজকের অনুষ্ঠান থেকে শুরু করে পুরো ক্লাসটাই তারার ওই লাল রঙের চুড়িদার পরেই করলো। তার মনের ভেতর কোনো দ্বিধা অবধি নেই। ক্লাস শেষ করে 4 জন মিলে ভাবলো একটু বাইরে গিয়ে ঘুরে আসবে। সন্ধ্যাবেলা ডরমিটরিতে ফিরে যাবে। যেমন চিন্তা তেমন কাজ।
চারজন মিলে ভার্সিটির ক্যাম্পাস থেকে বেরিয়ে বাইরে চলে এলো। সেখানে দাঁড়িয়ে চারজন মিলে আড্ডা দিতে দিতে ফুচকা খেলো। এরপর আরো কিছু দূর গেল হাঁটাহাঁটি করার জন্য। প্রতিমধ্যে কয়েকজন ছেলে রাস্তার কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছিল। তিনজন কালো পোশাকধারী, মাঝখানে একজন লাল বড়ায়, তার দিকে সবার নজর গেল। ছেলেগুলো তারার দিকে তাকে মুখ দিয়ে উদ্ভট শব্দ করে ঢাক দিল। এই লালপরি, কি যেন গানটা রে? পিজাউঙ্গা খরি খরি মাঙ্গো বাদা কই মুঝে লালপরি। তারা আর বাকিরা ছেলেগুলোর দিকে দেখুন না দেখার ভান করলো, কারণ এখন ওরা ঝামেলায় জড়াতে পারবে না। ওরা ছেলেরা সংখ্যায় 7 জনের থেকেও বেশি ছিল, আর ওরা মাত্র 4 জন। তারা হালকা পাতলা মারপিট জানলো, বাকিরা জানে না। তাই ওরা যদি ঝামেলায় জড়ায়, বাকিদের বাঁচাতে গিয়ে হয় তারা ফাঁসবে, নয়তো বাকিরা ফাঁসবে। সেই ভেবেই সবাই সব কিছু দেখেও শুনেও না শোনার ভান করলো। ছেলেদেরকে এড়িয়ে ওরা সামনে এগোতে নিলে ছেলেগুলো আঙুল দিয়ে বাজেভাবে বিকট শব্দ করে শীষ বাজাতে লাগলো ওদের উত্ত্যক্ত করার জন্য। কিন্তু ওরা সেদিকে পাতা না দিয়ে ওভার ব্রিজে উঠে রাস্তা পার হয়ে আবার ইউনিভার্সিটির দিকে ফিরে যায়। পুরো রাস্তা তারা চুপচাপ চোর শক্ত করে গটগট করে হাঁটতে থাকে। বাকিরা এসে সেই বলেই গালগাল করেও তারার মুখ দিয়ে টু শব্দও বের হয় না। এর আরেকটা কারণও আছে। তারার মনে এক ধরনের আত্মবিশ্বাস আছে, যার জন্য সবাই ভয় পেল ও ভয় পাচ্ছে না। রাগ হলেও তার দেখানোর প্রয়োজন মনে করছে না। আর সেটা কি, তা তো আল্লাহর পর একমাত্র তারাই বলতে পারবে। প্রথমত কথাগুলো সাধারণভাবে বলেও শেষের কথা হিসিয়ে বলল রাফান ইব্রাহিম মৃধা। 2 পকেটে হাত দিয়ে ভারী পা ফেলে ঢুকলো সেই জায়গায়। তার পেছন পেছন আসছে নিখিল এবং কবির। রাফানের চোখে মুখে ফুটে উঠেছে সেই চেনা পরিচিত ভয়ঙ্কর হিংস্রতা আর নিষ্ঠুরতা। কালোমণির চোখ দুটো যেন আজকে প্রাণ নেওয়ার নেশায় মত্ত হয়ে আছে। ক্ষুধার্ত তৃষ্ণার্ত চোখ দুটো আজ শুধু রক্ত দেখতে চায়। আর রাফানের দিকেই গোলগাল অবাক চোখে তাকিয়ে আছে আরো একজোড়া চোখ, যাকে এই মুহূর্তে এখানে আসতে বাধ্য করা হয়েছে, যাকে এখন এখানে সেই আগেকার মতোই দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তবে আজ তাকে কিছু করার জন্য আনা হয়নি, বরং আনা হয়েছে অন্য একটা উদ্দেশ্যে। সেই যে 7-8 জন গুন্ডাগুলোকে ইতিমধ্যে কুকুরের মতো প্যাদানি দেওয়া হয়েছে, আর এখন রাফানের সামনে আনা হয়েছে এদের। এবার রাফান কি করে তাই দেখার পালা। রাফান লোকগুলোকে ঠিক তারার উপন্যাসের মতোই হাত পা বেঁধে বড় রডের সঙ্গে বেঁধে রেখেছে। দৃশ্যটা মাথায় আসছে রাফান তারার দিকে এগিয়ে গিয়ে তারার গাল ধরে কেমন উম্মাদের মতো রক্তখোকো মানুষের মতো বলছে, হেই লুক, এভাবেই ছিল তো তোমার উপন্যাসে, অ্যাম আই রাইট? ঠিকভাবে সাজিয়েছি না? দেখো, তাকাও ফ্লাওয়ার, তাকাও। তোমার স্বপ্ন আজ আমি সত্যি করছি। লুক, লুক অ্যাট দেম। তারা তাকায় গুন্ডাগুলোর দিকে। হ্যাঁ, সে যেভাবে নিজের কল্পনায় সাজিয়েছিল ঠিক একইভাবে এই গুন্ডাগুলোকে বেঁধে রাখা হয়েছে। ঠিক একই রকম পুরনো একটা বাড়ি, একই রকম পুরনো একটা বড় ধুলো জমা ঘর। গুন্ডাগুলোর অবস্থাও একই। তারা রাবণের পাগলামো দেখে বড় করে ঢোক গিলে তখন এই বিশ্বাসটাই তার মনে কাজ করছিল যে রাফান কিছু একটা করবে, কিন্তু সেটার জন্য যে তাকে এখানে আনা হবে কিংবা এত ভয়ানক কিছু করবে, এটা তারারও ধারণার বাইরে। তারা চিন্তা ফুরে রাফান আবারও তারার বাহু ধরে ঝাঁকিয়ে বলে, ফ্লাওয়ার, এখন দেখো আমি এদের কি করি। এবার যা করব তোমার সামনেই করব, ওকে? লুক, চোখ সরাবে না, চোখ সরাবে না। এটা বলতে বলতে রাফান পিছাতে থাকে। নিখিল আর কবির ইশারা করায় দুটো সাংঘাতিক অস্ত্র এনে কাঠের টেবিলের উপর রাখে, যেটা ঘরটার মাঝ বরাবর রাখা হয়েছিল। তারা দেখতে পায় অস্ত্রগুলো। এর একটা তো সে তার উপন্যাসও ব্যবহার করেছিল, সেটা হচ্ছে সেই ধারালো নখযুক্ত গ্লাভস। আর আরেকটা যেটা আছে সেটা দেখে তার মনের ভেতর খচ করে উঠল। ধারালো ভারী বড় একখানা চাপাটি এনে রাখা হয়েছে টেবিলের উপর। রাফানের এই অস্ত্রগুলো দেখে বোঝা যাচ্ছে এখানে ঠিক কতটা নিষ্ঠুর খেলা হতে যাচ্ছে। এই তো 1 ঘন্টা আগে সন্ধ্যার সময় তারা ডরমিটরিতে বসে পড়াশোনা করছিল, তখন তারার ফোনে একটা নাম্বার থেকে মেসেজ আসে, তাড়াতাড়ি নিচে চলে আসো। লেখা মেসেজটা যেই নামে থেকে এসেছে সেটা দেখে তারা খুব অবাক হয়।
মিস্টার রাইম নামে রেজিস্টার করা নম্বরটি পেয়েই তারা, আলপনা, মাহা, বাণী ওদের সবাইকে উপেক্ষা করে দৌড়ে চলে আসে নিচে। বের হওয়ার আগেই বাইরে থেকে দরজাটাও লাগিয়ে যায় যেন ওরা তারার পিছু করতে না পারে। তারা নিচে নামতে একজন মহিলার সাথে দেখা হয়ে যায়। ও ডরমিটরির সামনেই দাঁড়িয়ে ছিল। মহিলাটাকে তারা চিনে, সেদিনও এই মহিলা তারাকে এগিয়ে দিয়ে গিয়েছিল। আজও এই মহিলা ভেতরে চলে এসেছে, কিন্তু আজকে যে অদ্ভুত ব্যাপারটা হলো সেটা হচ্ছে ভার্সিটির কোনো দারোয়ান তারাকে আটকালো না, হয়তো টাকা খাওয়ানো হয়েছে এদের, তাই সবাই নিজের চোখে তালা দিয়েছে। এরপরেই তারাকে নিয়ে আসা হয় এই অন্ধকার বাড়িতে। এখানে এসে তারা রাফানকে দেখতে পায় না। মহিলাটা একটা যন্ত্রের মতো তারাকে ওর চেঁচানোর শর্ত বেঁধে দেয় চেয়ারটায়, কোনো কথা শুনে না। বেঁধে রেখে মহিলাটা সেখান থেকে চলে যায়। এরপর একে একে সেই ছেলেগুলোকে এনে বেঁধে দেওয়া হয় এখানে। এরপরেই আসে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি। বর্তমানে রাফান টেবিলের সামনে একটা কাঠের চেয়ারে নিয়ে বসে পায়ের উপর পা তুলে নিজের এক পাশে চুলগুলোকে ব্যাকব্রাশ করে ছোচ্চা হালকা কামড়ে আদেশ করে, প্রথমে শীষ বাজিয়েছিল কে? ওকে নিয়ে আয়। একটা ছেলেকে ধরে কবি টানতে টানতে নিয়ে আসে রাফানের সামনে। ছেলেটা ভয় কাঁদতে কাঁদতে আগত মিনতি করছে রাফানের কাছে, কিন্তু তাতে রাফানের কিছু যায় আসছে না। কবি রাফানের আদেশে ছেলেটার বাম হাত পেছনে ও করে ওকে শক্ত করেই ধরে। রাফান ছেলেটা ডান হাত নিয়ে টেবিলের উপর রেখে গান গাইতেই শুরু করে। রাফান ছেলেটার হাতে চাবিটি দিয়েই প্রথমে এই চাবিটা দিয়ে হালকা করে একটা কোপ দেয় ছেলেটার বৃদ্ধাঙ্গুল কেটে, তারপর দ্বিতীয় কোপে তর্জনী কেটে দেয়। ছেলেটা যন্ত্রণা চিৎকার করে ওঠে। রাফান আবার তারার দিকে তাকায়, নিশ্চিত হয় তারা তাকিয়েছে কিনা। তারাকে এদিকে বড় বড় চোখে তাকিয়ে থাকতে দেখে রাফান হিংস্র হেসে হিসিসানো গলায় বলে, ফ্লাওয়ার, খেলা কিন্তু তুমিই শুরু করেছ। এখন আমি তো এই খেলা শেষ হতে দেব না। তাকাও, তাকিয়ে থাকো, দেখো শুধু আমি কি কি করতে পারি। ছেলেটার সাদা শার্টের হাতা লাল হতে থাকে রক্তবিন্দু দিয়ে, ভরে যেতে থাকে শার্টের হাতা। কালো কোটটিও ঘামে ভিজতে থাকে রাফানের। রাফান এরপর ছেলেটার হাত ধরে একদম কোনোই কোপ দিয়ে আলাদাই করে ফেলে তারার সামনে। খুবই শক্ত করে ধরায়। ছেলেটা দাপাদাপি পর্যন্ত করতে পারছে না। ছেলেটার হাত কেচে নিয়ে রাফান ছেলেটার দিকে নিষ্ঠুর চোখে তাকায়, বাঁকা হেসে ছেলেটার উদ্দেশ্যে বলে, গান গেয়েছিলি তাই না? জিভ কেটে নেই, আয় জিভ কাটবো এখন। না না, এটা দিয়ে মজা হবে না। আবার ফ্লাওয়ার এত কমে মজা পায় না, টেনে পুরো জিভটা বের করে দিলে বেশি ভালো হয়, তাই না বলো ফ্লাওয়ার? কথার বলে রাফান আর চোখে তাকায় তারার দিকে, তাকিয়ে বাঁকা হাসে। এরপর হাতে চাপাটি রেখে সেই ধারালো নখযুক্ত গ্লাভস পরে উঠে দাঁড়ায়। চেহারা হিংস্রতা বজায় রেখে প্রশস্ত হেসে ছেলেটার গাল জোরেই চেপে ধরে। ধারালো নখের আঘাত ছেলেটার গাল ফেরে রক্তই বের হয়ে যায়। অতিরিক্ত জোরে গাল চেপে ধরায় আপনা আপনি ছেলেটার জিভ বাইরে চলে আসে। রাফান সেই জিভ ধরে টান মেরে দেয়। প্রথমে ছেলেটার জিভে টান পড়ে, ছেলেটা মুখ দিয়ে গড়গড় শব্দ করে থাকে। এরপর রাফান সেই জিভটা আঙুলে পেয়েছে জোরে মোচড় দিয়ে টান দিয়ে ছিঁড়ে নেয়। একদম গলার ভেতর থেকে লম্বা জিভ বেরিয়ে আসে রাফানের হাতে। ছেলেটা ব্যথা আর যন্ত্রণায় মুখ দিয়ে অস্ফুট শব্দ করে কাঁপতে থাকে। আর সেই জিভ হাতে নিয়ে রাফান পুরো রুম কাঁপিয়ে জোরে জোরে অট্টহাসিতে ফেটে পড়ে। একজনের কাজ শেষ হয়ে গেলে ওই আহত মুমূর্ষ ছেলেটাকে আবারও বেঁধে দেওয়া হয় সেই লম্বা বাঁশের সাথে। পরের জনকে আবার নিখিল নিয়ে আসে রাফানের সামনে। তাকেও ওই একই হিংস্রতার সাথে একইভাবে রাফান ক্ষতবিক্ষত করে ফেলে। রাফানকে দেখে মনে হচ্ছে সে পশু কোরবানি করছে, না হয় সে কোনো জল্লাদ। পরপরই এভাবে সবাইকে আঘাত করে আহত করে পুনরায় সেই বাঁশগুলোর সাথে বেঁধে দেওয়া হয়। এত সব নিষ্ঠুরতা তারা চুপচাপ দেখে যায়। তারা অজান্তেই ওর চোখ বেয়ে অশ্রু গড়াতে শুরু করে। রাফান এবার ওদের ছেড়ে তারার দিকে এগিয়ে আসে। ধীর পায়ে তারার সামনে এসে তারার দিকে ঝুঁকে গিয়ে রক্ত মাখানো হাতেই তারার গালে আলতো ছোঁয়ায় শিহরণ তৈরি করে। তারার চোখের পানি মুছে বাঁকা হেসে রাফান হাসকি স্বরে তারার কানের কাছে মুখ নিয়ে বলে, তোমার স্বপ্ন পূরণ করেছি ফ্লাওয়ার, এই তো আর একটু বাকি আছে, হয়ে যাবে এখনই। তারপর তোমার সাথে আমার খেলা বাকি আছে, সব শেষে তুমি আর আমি।
রাফানের কথাগুলো ঝংকার তোলে তারার কানে, বিদ্যুৎ স্পর্শী মনে হয় তারার কাছে সেই কথাগুলো। রাফান তারার থেকে সরে আবারও টেবিলের কাছে গিয়ে সেই চাবাটি হাতে নেয়। ছেলেগুলোর সামনে গিয়ে চাবাটির ধারহীন পাশ নিজের ঘাড়ের উপর রেখে গম্ভীর কণ্ঠে জোরে হাঁক দেয়। রাফানের আদেশের সঙ্গে সঙ্গে কবির আরেকটা চাবাড়ি এনে হাজির করে। রাফান দুটো চাবাড়ি হাতে নিয়ে সেগুলো একটা আরেকটার সাথে ঘষা মেরে তার পরীক্ষা করে। জিভ দিয়ে গাল ছেলে বাঁকা হেসে প্রস্তুতি নেয় মক্ষম সময়ের। এরপরই শুরু হয় রাফানের সেই নিষ্ঠুর রক্তের খেলা। রক্ত পিপাসুর মতো পরপর এলোপাথারি কোপ বসাতে থাকে প্রত্যেকের গায়ে। যাকে পাচ্ছে তাকেই মেরে মেরে একদম খণ্ড খণ্ড করে দিচ্ছে। মাথা ফালি ফালি করে যাচ্ছে তো কারো গলা, আবার কারো কারো বুক ফেরে রক্ত ভেসে যাচ্ছে। তারা সব দেখতে না পেরে মাথা নিচু করে রাখে, কিন্তু রাফান ওদের খুব মেরে ফেলতে দিয়ে গলা ফাটিয়ে চেঁচাতে বলতে থাকে, এই তাকা এদিকে, চোখ সরাবি না, তাকা। কার সাথে বেয়াদবি করেছিস ভাব। সারা জীবন দিলাম তোকে ভাবতে, সারা জীবন তোকে এভাবেই আফসোস করতে হবে আমাকে চাওয়ার অপরাধে, কিন্তু আমি তো তোকে ছাড়বো না, নেভার এভার। তাকিয়ে দেখ তোর জন্য কি ধ্বংসযজ্ঞ চালাচ্ছি আমি। তুই না ডায়লগ মেরেছিলি, ধ্বংসের ওপর সংসার করার স্বপ্ন দেখেছিলি, নে তোর স্বপ্ন আমি পূরণ করছি। তবে তোর উপন্যাসের মতো ধ্বংসের ওপর ফুল দিয়ে সাজাবো না, কাঁটা দিয়ে সাজাবো, কাঁটা। চেয়ে দেখ তোর আর আমার কণ্টক সজ্জা সাজাচ্ছি আমি নিজ হাতে। এখানেই আষ্টে পৃষ্ঠে বেঁধে দেব তোকে, না মরতে দেব আর না বাঁচতে দেব। দেখ। ছেলেগুলোকে ইচ্ছে মতো নিজ হাতে মেরে টাং শব্দে রাফান তার হাতের ভারী ভারী চাবাড়িগুলো হাত থেকে ফেলে দেয়। চোখ বন্ধ করে মাথা উঁচে জোরে জোরে শ্বাস নিচ্ছে, নিজেকে শান্ত করার চেষ্টা করছে। এই রক্তারক্তির খেলায় রাফানের মতো পাক্কা জল্লাদ হয়তো আর কেউ হবেই না, যাকে কোনো মায়ায় বা সম্পর্কে দোহাই দিয়ে থামানো সম্ভব নয়। নিজের ডান হাত দিয়ে রাফানের বারবার নিজের ঘাড়ে ঘষাঘষি করে, নিজের মাথা শান্ত করে। কবির আর নিখিল দুজনেই রাফানের দিকে ভয়াতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজেকে শান্ত করে রাফান পা ঘুরিয়ে পেছনে তাকায় তারাকে দেখার উদ্দেশ্যে, কিন্তু সেখানে যা দেখে রাফান, নিখিল আর কবির তিনজনে অবাক হয়ে যায়। তারার হাতে বাঁধা দড়ি নিচে পড়ে আছে, আর তারা সেই চেয়ারে বসেছিল, সেই চেয়ার ফাঁকা। এটা দেখে নিখিল আর কবি দুজনেই একজন আরেকজনের দিকে তাকায় যে এবার যদি রাফান ওদেরকে কিছু করে এই অপরাধে। কিন্তু রাফান কিছুই করল না, বরং বাঁকা হেসে নিখিলকে বলল, এই নিখিল, আমার জন্য 5 বালতি পানি নিয়ে আয়। প্রথমটাকে দুজনেই ভয় পেলেও পরের কথায় দুজনকেই হাঁপ ছেড়ে বাঁচায়। দুজনে চলে যায় পানি আনতে। কিছুক্ষণের মধ্যে ওরা দুজন সহ আরও কয়েকজন বডিগার্ড মিলে 5 বালতি পানি রাফানের সামনে এনে রাখে। রাফান নিজের গায়ে কালো কোটটা খুলে নিচে ফেলে দেয়, কোনো অবধি ভাঁজ করা হাতাটাকে আলগোছে করে রাখে। বুকের কাছে সব বোতামগুলো খুলে উন্মুক্ত করে নিজে সুঠাম জিম করা দেহ। এক এক করে 5 বালতি পানি ঢেলে দেয় সেই রক্তে মাখানো শরীরে। নিজের গা থেকে ধুয়ে ফেলা সব রক্তের চিহ্ন, মাথার চুল চুয়ে চুয়ে পানি পরে মাটিতে। ভেজা শরীর না মুছে রাফান নিজের সাদা শার্টটাও খুলে ফেলে। এরপর সবার উদ্দেশ্যে গভীর কণ্ঠে বলে, সবাই গিয়ে নিচে কড়া পাহারায় যুক্ত থাক, উপরে কেউ আসবি না। রাফানের আদেশে সবাই সঙ্গে সঙ্গে নিচে চলে যায়। রাফান একা দাঁড়িয়ে থাকে সেই পুরনো ধুলো জমা ঘর যায়। পুরনো গা ছমছমে একটা ঘর, এই ঘরে ধুলো জমা, তার সাথে সাথে মাকড়সার জালে ভরা। পোকামাকড়ও কম নেই। ঘরটায় আছে বলতে একটা চৌকি, যার নিচে যুবতী শুয়ে আছে তারা। ভয়ে তারার পুরো শরীর কাঁপছে, কিন্তু তারা এখন নিজের মধ্যে নেই। জীবনে দ্বিতীয়বার এই বিভৎস দেখা তার মনের উপর, মাথার উপর নৈতিবাচক প্রভাব পড়েছে। এখন তার আর এটা মাথায় নেই যে রাফানকেও চায়। এখন ওর মাথায় শুধু একটা কথায় ঘুরপাক খাচ্ছে, ওকেও মেরে ফেলবে, ওকেও মেরে ফেলবে। ভয়ে তার নিঃশ্বাসের শব্দ ভারী হয়ে আছে, আর তারা সেই শব্দ হাত দিয়ে চাপা দিয়ে রেখেছে। হঠাৎ করে ঘরটা বাইরে থেকে কারো হাঁটার আর গলার আওয়াজ ভেসে এলো, সোনামণি, সোনামণি। রাফানের এই হিম করা ধরানো গলার আওয়াজে তারার শরীরে যেন বিদ্যুৎ প্রবাহিত হলো। ভয় আরো মুড়িয়ে গেল সে। বিড়িয়ে রাখা দরজাটা
থেকে রাফান ধীর পায়ে তার যেই ঘরটায় আছে তারা সেখানে প্রবেশ করলো। রাফান ভিতরে ঢোকার সাথে সাথে সিগারেটের গন্ধে পুরো ঘর ছড়িয়ে গেল। তারা চোখের নিচ থেকে শুধু রাফানের পায়ে দেখতে পাচ্ছে, আর দেখলো রাফান ওর হাতের সবে মাত্র জ্বালানো সিগারেটটা নিচে ফেলে দিয়ে পা দিয়ে পিছিয়ে তার আগুন বন্ধ করে দিল। তারা দেখলো রাফানের পা জোড়া আবার দরজার দিকে এগোচ্ছে। রাফান চলে যাচ্ছে ভেবে তারা একটু নিশ্চিন্ত হলো, কিন্তু এ কি? মেলি চিকন গলায় করে চেঁচিয়ে উঠল তারা। হঠাৎ করে রাফান চৌকির নিচে এসে তারার চেহারার সামনে প্রশস্ত হেসে তাকায়। হাস্যজ্জ্বল চেহারা নিয়ে হাসকি স্বরে বলে, ধরে ফেলেছি। চৌকির নিচ থেকে নিজের অর্ধ শরীর বের করে রাফান চৌকিটা উল্টিয়ে ফেলে দেয় ঘরের অন্য কোণায়। তারা ঘাবড়ে গিয়ে শোয়া থেকে উঠে বসে একদম ঘরের দেয়ালের দিকে পেছোতে থাকে। রাফান সেই দিকে না তাকিয়ে প্রথমে নিজের উন্মুক্ত বুকে লেগে থাকা ধুলো পরিষ্কার করে হাতে ঝাড়া দিয়ে তারপর তারার দিকে ধীরে ধীরে পায়ে এগিয়ে যেতে থাকে। এখন যদি তারা নিজের হুঁশে থাকতো তাহলে হয়তো ভয় না পেয়ে আবারও প্রেমে পড়তে নিষ্ঠুর হৃদয়ের মানুষটার। রাফান শুধু তার কালো ফর্মাল প্যান্ট পরে আছে, তার সুদর্শন বুক, হাত, পিঠ সবই উন্মুক্ত। শরীর শুকিয়ে গেলেও ভেজা চুলের চুইয়ে পড়া পানি তার ঘাড় সহ গলা গাল ভিজিয়ে দিচ্ছে। সামনের চুলগুলো কপাল ঢেকে দিচ্ছে, শুধু দেখা যাচ্ছে দীঘল কালো রাঙামণির তীক্ষ্ণ চোখ দুখানা, ঘন কালো ভ্রু জোড়া কুচকে সেই নেত্র জোড়া তারার দিকেই তাকিয়ে আছে। রাফান লম্বা লম্বা পায়ে ছোট ছোট পা ফেলে ধীরে ধীরে এগিয়ে গেল তারার দিকে। তারার পায়ের সামনে এসেই থেমে গেল রাফানের পা। তারা দু হাঁটু ভাঁজ করে দুই হাতের মাঝে নিজের মুখ লুকিয়ে ভয় কাঁপছে। হঠাৎ করেই মনে হলো তারা শূন্যে ভাসছে। রাফান তারাকে হাঁটু ভাঁজ করা অবস্থাতে পুরো একই ভাবে নিজের শক্ত হাতে দাঁড়া তুলে ফেলে। এরপর নিজে সেই ধুলো জমা ফ্লোরে দেয়ালে হেলান দিয়ে আসন করে বসে তারাকে নিজের পায়ের উপর, অর্থাৎ নিজের কোলে বসিয়ে। ভয় জর্জরিত তারা এখনো বুঝতেই পারছে না তার ভালোবাসা, তার আসক্তি তাকে কিভাবে আগলে রেখেছে। রাফান তার দুই হাত দিয়ে তার কোমর জড়িয়ে তারার চুলের মাঝে মুখ ডুবিয়ে মুখ গুজে দেয় পেছন থেকে। সেভাবে থেকে নিষাধর্ণ হাসকি স্বরে বলে, তুমি প্রথম নারী যার কাছাকাছি আমি এসেছি। তুমি প্রথম নারী যে সফল হয়েছ আমাকে তোমার কাছে আনতে, বাধ্য করেছো আমাকে তোমার সামনে আসতে। তোমায় ছেড়ে দেবো কি করে? রাফান একটু থামে, তারার চুলের মাঝে নিজেকে আরো বিলিয়ে দেয়, শুষে নেয় তারার শরীরের সব চিকুক টান। তারার শরীরের লোম দাঁড়িয়ে যায় রাফানের এই উন্মাদ আচরণে, কিন্তু রাফান থামে না। সে তারাকে একদম নিজের বুকের গভীরে ঢুকিয়ে ফেলতে চায়, যেন ছাড়লে হারিয়ে যাবে, কেউ কেড়ে নিয়ে যাবে তার থেকে। রাফান তারার চুলে ঘাড়ে নিজের নাক ঘষে মুখ গুজে আবারও হাসকি স্বরে বলা শুরু করে, কতটুকু আসক্ত তুমি আমার উপর? তোমার আসক্তিকে আমার আসক্তিকে হার মানাতে সক্ষম ফ্লাওয়ার? বলো। একে তো রাফানের ভেজা মাথার পানি, অপরদিকে তার নেশালো কণ্ঠে বারবার হুম হুম করায় তারার শরীরের ভয় জড়ানো কাঁপনো থেমে গেছে, স্থির হয়ে গেছে তারার শরীর। চোখ দুটো এখন আর তার পলক ফেলছে না, হৃদস্পন্দনও কেমন শান্ত হয়ে গেছে। রাফানও তারার সংস্পর্শে ভুলে গেছে সব রাগ প্রতিশোধ। সময় এখন প্রায় ভোর 5টা ছুঁই ছুঁই। পুরনো ধুলোবালি জমা ঘরের ভাঙা জানালার কাজ ভেদ করে ঘরে মৃদু আলো প্রবেশ করেছে। ঘুম ভেঙে তারা নড়ে চড়ে উঠতে কেমন যেন আটকে গেল কোথাও। মনে হলো নিজের ভ্রু কিঞ্চিত কুচকে ঘাড়ে মাথা গুজে ঘুমানো ব্যক্তিটিকে খেয়াল করলো। একে একে তারা গত রাতের সব ঘটনা মনে পড়তে শুরু করলো। প্রথমে সেই ভয়ানক বিভৎস দৃশ্য, এরপর মনে পড়লো রাফানের কাছে আসা, তার কাছে নিজেকে সমর্পণ করা। তারা নিজেই অবাক হয়ে গেল এই ভেবে যে রাফান নিজে তাকে এভাবে আগলে রেখেছে। খুশিতে তারা চোখ কোনো অশ্রু ধরা দিল। তারা নিজের বাম হাত বাড়িয়ে রাফানের আধো ভেজা চুলে হাত বুলিয়ে দিল, হালকা আদরে ছুঁয়ে দিল রাফানের চুলগুলো। তারাকে বেঁধে রাখা রাফানের হাতের উপর নিজের হাতে রেখে নিজের মাথাটাও বাঁকা করে রাফানের ঘাড়ে এলিয়ে দিল। বোর্ডের ম্লান আলোয় আবারও ঘুমিয়ে রইল দুজনে। এরপর যখন পুরোপুরি সকাল হলো, তারা আর ঘুম ভাঙতে এসে
দেখে সে তার নিজের ডরমিটরির বেডে শুয়ে আছে। এটা খেয়াল করে তারা ধপ করে বিছানা ছেড়ে উঠে গেল। আলপনা, মাহা আর বাণী তখন তিনজনেই কেমন থমথমে চেহারায় আলপনার খাটে বসেছিল। তারা উঠতে ব্যাকুল ভঙ্গিতে ওদেরকে জিজ্ঞেস করলো, আমি এখানে কেন? আমি তো মিস্টার ক্রিমিনালের কাছে ছিলাম। আমি এখানে কি করে এলাম বল? তারাকে উত্তেজিত হতে দেখে আলপনা বসে থেকেই ধমকে উঠে রাগ দেখিয়ে বলল, কিসব বাজে বকছিস? ঘুম থেকে উঠে কি মাথা নষ্ট হয়ে গেল? সারাদিন তোরই আজেরা মিস্টার ক্রিমিনাল শুনতে আর ভালো লাগে না। এবার থাম, দয়া করে এবার থাম। এখানেই ছিলি তুই সারা রাত। কাল সন্ধ্যায় এসেই তুই ঘুমিয়ে পড়েছিলি, হয়তো স্বপ্ন দেখেছিলি। তোর কোনো মিস্টার ক্রিমিনালের কাছে তুই ছিলি না, হয়েছে? বুঝেছিস কথা? আলপনার কথায় তারা পাগলের মতো খুঁজে থাকে, পারলে নিজের চুল নিজে ছিঁড়ে ফেলে উত্তেজিত হয়ে চেঁচাতে থাকে। তুই মিথ্যে বলছিস, তোরা সবাই মিথ্যে বলছিস। উনি এসেছিল আমার কাছে, আমি জানি, আমি অনুভব করেছি, আমি ছুঁয়েছি তাকে। সে এই যে দেখ, আমার এই বাম কাঁধে, হ্যাঁ এই বাম কাঁধে মাথা গুজে ঘুমোচ্ছিল। আমার মনে আছে। তারাকে উত্তেজিত হতে দেখে মাহা, বাণী দুজনেই চুপি চুপি কাঁদতে থাকে। কান্না যে আলপনারও পাচ্ছে না তা নয়, কিন্তু তারাকে সামলানোর জন্য হলেও আলপনাকে মিথ্যে বলতে হচ্ছে। কারণ 2.5 ঘন্টা আগে রাফান নিজে এসে কোলে করে তারাকে এই ডরমিটরিতে রেখে গেছে। যাওয়ার আগে বলে গেছে তারাকে যেন বলা হয় যে ওর সাথে যা ঘটেছে সব মিথ্যে ছিল, সব স্বপ্ন ছিল, আর সেটা যদি না বোঝায় তো কেউ বাঁচবে না। সেই জন্যই আলপনারা সবাই মিথ্যে বলেছে তারাকে, আর তারা পাগলের মতো নিজের মাথায় আঘাত করে যাচ্ছে, সবাইকে বলে যাচ্ছে সব সত্যি ছিল। তোরা বিশ্বাস করছিস না তো? ঠিক আছে, আমি প্রমাণ করব। আমি নিজের কাছেই প্রমাণ করব সব মিথ্যে ছিল, সব। ওই গুন্ডাগুলোও তো মরে গেছে। ওরা যদি বেঁচে না থাকে তাহলেই বুঝে যাব সব মিথ্যা, সব।